একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, কিন্তু অন্য কোনোটার এইরকম আমরা শিখি না। এই জায়গাটা আসলে ভুল। আমরা জানবো আজকে যে কেমন, যে প্রত্যেকটা বাক্যেরই কি আছে বলো, অ্যাফার্মেটিভ আছে এবং নেগেটিভ আছে। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ শুধুমাত্র একটা না, সবগুলির আছে, ঠিক আছে। কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে একটা বাক্য আছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আর দুইটা ন্যূনতম হবে ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা যেটাতে মুভ অন করবো সেটা হচ্ছে টাইপস অফ সেন্টেন্স। এখন এই যে টাইপস অফ সেন্টেন্স, এই টাইপস অফ সেন্টেন্সের মধ্যে তোমাকে জানা থাকা লাগবে যে কয়ভাবে টাইপস অফ সেন্টেন্স হইতে পারে। এখানে দুইভাবে টাইপস অফ সেন্টেন্স হইতে পারে। একটাকে আমরা বলি অর্থভেদে, বলো কি বলি, অর্থভেদে, হ্যাঁ অর্থভেদে। আরেকটাকে আমরা বলি গঠনভেদে। তার মানে অর্থভেদে বাক্য বা সেন্টেন্স 5 প্রকার। বলো অর্থভেদে সেন্টেন্স বা বাক্য হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। এরপরে একটু পরে আমরা দেখব গঠনভেদে। গঠনভেদে বাক্য হচ্ছে সবাই জানে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। টুইস্টটা হাতে রাখলাম, 3 প্রকার না 4 প্রকার। কি কি সেটা একটু পর আমরা এক্সপ্লেন করব। এখন দেখো অর্থভেদে বাক্য হচ্ছে 5 প্রকার, এটা সবাই জানো। কিরকম দেখো, এখানে আমরা যদি বলি, দেখো এখানে আমরা যদি বলি, হ্যাঁ সিরিয়ালি যদি বলি, তাহলে 1 নম্বরে আমি কাকে বলবো বলো? অ্যাসার্টিভ। বলো কি বলবো? অ্যাসার্টিভ। ওকে, তাহলে 2 নম্বরে আমরা কি বলবো বলো? ইন্টারোগেটিভ। বলো কি বলবো? ইন্টারোগেটিভ। ওকে, 3 নম্বরে আমরা কাকে বলবো? 3 নম্বরে আমরা বলবো ইম্পারেটিভ। বলো কি বলবো? ইম্পারেটিভ। ওকে, 4 নম্বরে আমরা কাকে বলবো? 4 নম্বরে আমরা বলবো অবজেক্টিভ। বলো অবজেক্টিভ। 5 নম্বরে কি বলবো বলো তো? 5 নম্বরে বলবো এক্সক্লেমেটরি। বলো এক্সক্লেমেটরি। ওকে, এখন এখানে একটা মজার জিনিস আছে, যেটা হচ্ছে আমি আমার 10 বছর ধরে যে শিক্ষার্থী পড়াচ্ছি, সেখানে যত শিক্ষার্থীকে জিজ্ঞাসা করি কেউই বলতে পারে না, দেখা যায়। হ্যাঁ, খুবই নগণ্য, বলতে পারে না, এটা বললে ভুল হবে, খুবই নগণ্য, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমরা জানি অ্যাসার্টিভের আছে 2 ধরনের বাক্য, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, কিন্তু অন্য কোনোটার এইরকম আমরা শিখি না। এই জায়গাটা আসলে ভুল। আমরা জানবো আজকে যে কেমন, যে প্রত্যেকটা বাক্যেরই কি আছে বলো, অ্যাফার্মেটিভ আছে এবং নেগেটিভ আছে। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ শুধুমাত্র একটা না, সবগুলির আছে, ঠিক আছে। তো অ্যাসার্টিভ বলতে কাকে বুঝি? আসলে অ্যাসার্টিভ বলতে বুঝি বিবৃতিমূলক, বা আমরা ইংরেজিতে যেটাকে বলি স্টেটমেন্ট। এখন স্টেটমেন্টটা কিরকম হতে পারে? দেখো আমি একজন কি বালক, তাহলে আই এম এ বয়, আই এম এ ম্যান, এরকম বলতে পারি, আমি ছেলে মানুষ, ঠিক আছে। এখন যদি আমি বলি আই এম এ টিচার, এটাও বলতে পারি। আচ্ছা, আমি যদি বলি আই এম অ্যান অনেস্ট ম্যান, আমি একজন সৎ ব্যক্তি, এই যে দেখো স্টেটমেন্ট দিচ্ছে, ঠিক আছে। এইরকম বাক্য যখন বলবো তখন সেটাকে বলা হয় অ্যাসার্টিভ। এখন ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা। এখন প্রশ্ন তুমি কেমনে করবা? প্রশ্নবোধক হচ্ছে, তুমি জানো যে প্রশ্নবোধক বাক্য। এখন প্রশ্নবোধক বাক্য কি? প্রশ্নবোধক বাক্য হচ্ছে তুমি বলো তুমি কি খেয়েছো, তোমার নাম কি, তুমি কেমন আছো, এই যে দেখো প্রশ্নগুলি করতেছো, এগুলিকে বলা হচ্ছে কি? ইন্টারোগেটিভ। বলো ইন্টারোগেটিভ। এখানে আসলে ইম্পারেটিভের অনেকগুলি কথা হয়, অনেকগুলি কথা একটা শব্দ দিয়ে এক্সপ্লেন করানো যায় না। যেমন ধর আমরা বলি আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, হ্যাঁ উপদেশ, ঠিক আছে। এই শব্দগুলিকে আমরা যেই বাক্যতে প্রকাশ করি, শব্দগুলিকে যে বাক্যতে প্রকাশ করি, তখন তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে এখানে অনেকগুলি হবে। হ্যাঁ, আমরা যদি বলি আদেশমূলক বাক্য, সেটাও হইতে পারে। আমরা যদি বলি নিষেধমূলক বাক্য, সেটাও হইতে পারে, ঠিক আছে। আমরা যদি বলি দেখো এখানে নিষেধে আসলে আমার সঠিক মনে নেই, দ নাকি দ। আচ্ছা, ভুলটা যদি ভুল হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, নিষেধ হবে। আচ্ছা, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আদেশ, নিষেধ, তারপর হচ্ছে অনুরোধ। বলো অনুরোধ, অনুরোধ, ঠিক আছে। তাহলে অনুরোধ, তারপর কি বলো? উপদেশ, তারপর হচ্ছে প্রস্তাব। বলো প্রস্তাব, ঠিক আছে। এই যে কথাগুলি বললাম, এই কথাগুলিকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। এখন তুমি দেখো অবজেক্টিভ মানে কি? অবজেক্টিভ মানে হচ্ছে শুভেচ্ছা বা দোয়া। শুভেচ্ছা বা দোয়া, যে আমরা বলি শুভেচ্ছা জানানো, হ্যাঁ আমরা বলি দোয়া জানানো, এইটাকে বলা হয়, বলো কি বলা হয়? এইটাকে বলা হয় অবজেক্টিভ। বলো কি বলা হয়? অবজেক্টিভ। আর এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিস্ময়,
সেটা আনন্দ হইতে পারে, আবার হইতে পারে কি বলো, দুঃখ হইতে পারে। তার মানে বিস্ময়, এমন নিউজ আসছে যেটাতে আমি বিস্মিত হয়ে গেছি। আমি এইভাবে এক্সাম্পল বলি, একটা ফেল মারা স্টুডেন্ট জিপিএ 5 পেয়ে গেছে, সে কি সাধারণ মানুষের মতো খুশি হবে নাকি অস্বাভাবিক খুশি হবে? অস্বাভাবিক খুশি হবে। আবার আমি এইভাবে বলি, ধরো একটা জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী, সে এক্সপেক্ট করতেছে সে জিপিএ 5 পাবে, সাডেনলি যে কোনোভাবেই হোক, হোক তার রেজিস্ট্রেশন নাম্বার ভুল করছে, হোক যে কোনো প্রবলেমের কারণে সে দেখলো যে ফেল করে গেছে, দেখো তো সে ঠিক থাকবে না। তার মানে এইরকম যখন, হ্যাঁ, আমরা বলবো বিস্ময় হওয়া, হ্যাঁ, বিস্ময় হওয়া, ঠিক আছে, বিস্ময় হওয়া এইরকম, হ্যাঁ, তখন আমরা বলবো তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তাহলে আমি একটা বেসিক নলেজ পেলাম যে আসলে বাক্যগুলি কি কি হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যে বললাম অ্যাসার্টিভের দুইটা ধরন হইতে পারে, সেটা হচ্ছে কি বলো, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এবং আমি কিন্তু বলছি প্রত্যেকটারই একটা করে অ্যাফার্মেটিভ হইতে পারে আর একটা নেগেটিভ হইতে পারে। এখন অ্যাসার্টিভ বাক্য কোনটা? আসলে অ্যাসার্টিভ বাক্য হচ্ছে নর্মালি তুমি যেটা ব্যবহার করো, নর্মালি বলতে, যেমন ধরো তুমি বলতেছো একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একদম শুরুতে যে আমরা স্ট্রাকচারটা দেখাইছিলাম, হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, যে কোনো নর্মাল একটা স্ট্রাকচার আমরা সাধারণত সবসময় যেই বাক্যগুলি লিখে থাকি সেগুলিকে আমরা বলে থাকি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ আছে, নেগেটিভ মানে কি বলো, নেগেটিভ মানে হচ্ছে আমরা যেটাকে না বোধক বলবো, ঠিক আছে, যেমন ধরো আই ডোন্ট লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি না, হ্যাঁ, আই ডোন্ট ইট, হ্যাঁ, আই ডোন্ট ফিল লাইক ইট। এখন দেখো এখানে আমি যদি বলি আই ডোন্ট গো টু স্কুল, ঠিক আছে, এই যে দেখো, হ্যাঁ, এইরকম আমি যখন বলতেছি, হ্যাঁ, তখন আমি বলতেছি, বা এরকম আমি বললাম ধরো দিস ইজ নট মাই প্যান, এটা আমার কি কলম না, এইরকম যখন বলবো তখন সেটাকে আমরা বলবো অ্যাসার্টিভের একটা অ্যাফার্মেটিভ আর হচ্ছে নেগেটিভ। তার মানে আই থিঙ্ক সো, তোমরা এটা বুঝতে পারছো, এটা নিয়ে এত বেশি আলোচনা করার কিচ্ছু নাই। যেইটা নিয়ে আলোচনা করার জিনিস সেটা হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সবাই বুঝি, মোটামুটি কম বেশি সবাই বুঝি, কারণ বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে আমরা কিন্তু এইগুলিকে আলোচনা করে ফেলছি, ঠিক আছে। এখন দেখো ইন্টারোগেটিভ মানে আমি বলছি প্রশ্নবোধক। এখন এই প্রশ্নবোধকে আলোচনা করার অনেক কিছু আছে, কারণ এখানে আসলে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা ধরতে পারে না কোনটা কখন কিভাবে ব্যবহার করব, সেই স্ট্রাকচারগুলোকে একটু দেখা দেওয়ার দরকার আছে। সেটা কিরকম দেখো, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়েক রকমের হতে পারে, তার মধ্যে আমি যদি একটু শেয়ার করি তোমাদের সাথে, একটা যদি বলি, একটাকে বলতেছি আমরা ইয়েস নো কোয়েশ্চেন। বলো কি বলতেছি? ইয়েস নো কোয়েশ্চেন। আচ্ছা, ইয়েস নো কোয়েশ্চেন মানে কি? ইয়েস নো কোয়েশ্চেন মানে হচ্ছে যেটাতে হা অথবা না দ্বারা উত্তর দেওয়া যায়। বলো, হা অথবা না দ্বারা উত্তর দেওয়া যায়। এখন হা অথবা না দ্বারা যদি উত্তর দাও তাহলে কি রকম হবে বলো তো দেখি। এখন ধরো তো আমি যদি তোমাকে বলি তুমি কি খেয়েছো, তুমি কি বলবা? হা অথবা না। দেখো তো বুঝছো কিনা। তাহলে জিনিসটা কি আসলে, যেটাতে আমরা হা অথবা না দ্বারা উত্তর দিব। তুমি কি এখানে বসবাস করো, তুমি কি বলবা? হ্যাঁ অথবা না। দেখো এই যে এই রকম কোয়েশ্চেনে আমরা কি ব্যবহার করব বলো, আমরা ব্যবহার করব ইয়েস নো কোয়েশ্চেন। বলো কি ব্যবহার করব? ইয়েস নো কোয়েশ্চেন। এখন তুমি বলতে পারো যে এই ইয়েস নো কোয়েশ্চেনটার স্ট্রাকচার কিরকম হইতে পারে, বলো স্ট্রাকচার কিরকম হইতে পারে। এখন আমি যদি বলি ভাইয়া ইয়েস নো কোয়েশ্চেনের স্ট্রাকচার কিরকম হইতে পারে, দেখো এখন আমি যদি এখানে তোমাদেরকে শেয়ার করি ইয়েস নো কোয়েশ্চেনের স্ট্রাকচারটা, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা যদি বলি ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন, এই ইয়েস নো কোয়েশ্চেনের আমরা যে স্ট্রাকচারটা দেখাবো সেটা হচ্ছে তোমাদেরকে, দেখো এখানে আমরা যদি বলি ইয়েস নো কোয়েশ্চেনের স্ট্রাকচার হচ্ছে এইরকম হবে। দেখো এখন আমরা এখানে প্রশ্ন করতেছি কাকে দিয়ে, বলো আমরা প্রশ্ন করব অক্সিলারি ভার্বকে দিয়ে। বলো কাকে দিয়ে? অক্সিলারি ভার্বকে দিয়ে। এখন যদি বলি ইজ দিস ইউর পেন, এটা কি তোমার কলম, তুমি বলবা ইয়েস অথবা বলবা নো। দেখো তাহলে প্রথম যে স্ট্রাকচারটা পেলাম সেটা কি ভাইয়া বলো তো, ইজ দিস ইয়োর প্যান। সবসময় মনে রাখবে একটা এক্সাম্পল দিয়ে স্ট্রাকচারকে স্মরণ করতে হয়। তার মানে একটা কি পাইলাম বলো, অক্সিলারি ভার্ব। এখন তুমি বলতে পারো অক্সিলারি ভার্ব কে কে ভাইয়া, এটার ব্যাখ্যা আপনি কেমনে দিবেন? এই অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। দেখো আমরা আবারও বলতেছি, বলো অক্সিলারি ভার্ব হিসেবে কে কে বসতে পারে বলো, টু ডু ভার্ব, টু বি ভার্ব, হ্যাঁ, তারপর হচ্ছে টু হ্যাভ ভার্ব, এইগুলি বসতে পারে। কিন্তু কথা হচ্ছে এইটা যখন আমি বসাচ্ছি অক্সিলারি ভার্ব হিসেবে, কিন্তু এখানে আমরা অক্সিলারি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে বসে সেটা বসতে পারে টু বি ভার্ব
এবং বসতে পারে টু হ্যাভ ভার্ব। তার মানে আমি লিখে দিচ্ছি অক্সিলারি ভার্ব বলতে কে কে বসতে পারে বলো, টু বি প্লাস টু হ্যাভ, বলো টু বি প্লাস টু হ্যাভ, প্লাস না বলে অর বলে টু হ্যাভ, এইগুলি বসতে পারবে, আর কেউ কি বসতে পারবে না। ঠিক আছে, তার মানে আমরা মডালও বসাইতে পারবো না, আমরা টু ডু ভার্বকে বসাইতে পারবো না, কারণ টু ডু ভার্ব যখনই বসবে এরপর অবশ্যই একটা মেইন ভার্ব বসতে হবে। বলো মেইন ভার্ব বসতে হবে, এই ব্যাখ্যাটা তোমার জানা থাকা লাগবে। তারপরে এইটার পরে বলো কি হবে, একটা সাবজেক্ট, তারপরে কি হবে আদার্স বলে দিব, বলো আদার্স বলে দিব, এটাকে আমি এভাবে দিব। এখন আমি যদি তোমাকে বলি আদার্স দিছি, তুমি কি রাগ করবা? রাগ করার কোনো সুযোগ নাই। কেন? দেখো আমি তোমাকে শেখাইছি যে একটা ভার্বের পরে কখনো বসে অবজেক্ট, কখনো বসে কমপ্লিমেন্ট, কখনো বসে এক্সটেনশন। তার মানে কখন কোনটা বসবে সেটা তো আসলে ওই সাবজেক্টের অবস্থা অনুযায়ী, আমরা ভার্বের অবস্থা অনুযায়ী আমরা চিন্তা করবো কখন কোনটা বসবে। নির্দিষ্ট কি কোনো কিছু আছে? থাকার কথা না আসলে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো তাহলে এখানে আমরা কি বলতেছি, দেখো এখানে আমরা এক্সাম্পল যদি বলি, দেখো এটার এক্সাম্পল আমরা বললাম, তাহলে কি হবে বলো, ইজ দিস ইয়োর ফ্যান, বলো ইজ দিস ইয়োর ফ্যান। ওকে, তাহলে ইজ দিস ইয়োর ফ্যান। এখন দেখো তাহলে আমরা বলতে পারি এটা কি তোমার কলম? দেখো ইজ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসছে, মেইন ভার্ব হিসেবে বসছে। তার মানে অক্সিলারি ভার্ব না, এটা কি হিসেবে বসছে বলো, মেইন ভার্ব হিসেবে বসছে। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে স্ট্রাকচার টু যদি বলি, দেখো স্ট্রাকচার টু, হ্যাঁ এই স্ট্রাকচার টু এ দেখো আমরা কি পাবো, স্ট্রাকচার টু এ পাবো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হিসেবে যে কেউ বসতে পারে। হ্যাঁ, তো একটু আগে আমরা যেটা বলছি অক্সিলারি ভার্ব হিসেবে কি বসতে পারে, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, যে কেউ বসতে পারে। হ্যাঁ, তো অক্সিলারি ভার্বের পরে কি হবে বলো, সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে এখানে হবে আবার একটা মেইন ভার্ব, বলো কি হবে, মেইন ভার্ব। মেইন ভার্বের পরে আদার্স তুমি কোনো কিছু লিখতে চাইলে লিখবা, এরপর যেটা দিবা সেটা হচ্ছে একটা প্রশ্নবোধক সাইন দিয়ে দিবা, বলো প্রশ্নবোধক সাইন দিয়ে দিবা। এখন এখানে তুমি এক্সাম্পল দাও, এক্সাম্পলটা কি হতে পারে দেখো। এখন যদি আমি বলি, হ্যাঁ দেখো একটু আগে আমরা বলছিলাম যে তুমি কি এখানে বসবাস করো, ডু ইউ লিভ হিয়ার, তুমি কি এখানে বসবাস করো। দেখো তাহলে এখানে আমরা কি বলতে পারি বলো, ডু ইউ লিভ হিয়ার, বলো ডু ইউ লিভ হিয়ার। দেখছো, তাহলে এখন দেখো তো ভাইয়া এখানে তুমি বলো তো এটা তোমার কাছে কি অক্সিলারি ভার্ব, এটা তোমার কাছে কি মেইন ভার্ব, এটা কি সাবজেক্ট, এটা কি ওই যে আমরা বলছি এক্সটেনশন যেটা আদার্স যেটাকে বলতেছি। তার মানে কমপ্লিমেন্টও হইতে পারে, আবার অ্যাডভার্ব অবজেক্টও হইতে পারে, আবার হচ্ছে এক্সটেনশনে কি হইতে পারে। ঠিক আছে, তাহলে ডু ইউ লিভ হেয়ার, তুমি কি এখানে বসবাস করো, তুমি কি বলবা ইয়েস অথবা নো, বলো ইয়েস অথবা নো। এখন যদি আমি বলতাম যে ডাজ হি ওয়ান্ট মোর, তার কি আরো দরকার, দেখো তুমি তখন সে কি বলবে, সে বলবে যে ইয়েস অথবা নো, এরকম কি বলতে পারে। কথা ক্লিয়ার? তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে আমরা যে একটা ধরন শিখলাম সেটাকে আমরা বলতেছি ইয়েস নো কোয়েশ্চেন, বলো ইয়েস নো কোয়েশ্চেন। এখন আমরা 2 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে ভাইয়া এখানে আমরা যেটা দেখব সেটাকে আমরা বলতেছি WH কোয়েশ্চেন, বলো WH কোয়েশ্চেন। তার মানে এখানে আমরা একটা জিনিস খুব সহজে বুঝে গেলাম, সেটা কি বলতো, সেটা হচ্ছে যখন অক্সিলারি ভার্বকে দিয়ে শুরু হয়, বলো কোয়েশ্চেন যখন অক্সিলারি ভার্বকে দিয়ে শুরু হয় তখন সেটাকে আমরা চাইলে বলতে পারি, বলো চাইলে আমরা কি বলতে পারি, চাইলে বলতে পারি ইয়েস নো কোয়েশ্চেন। তার মানে শুরুতে যদি অক্সিলারি ভার্ব থাকে, কোনো WH ওয়ার্ডস থাকে না, তাহলে সেটাকে আমরা বলতে পারবো কি ইয়েস নো কোয়েশ্চেন। আর যদি WH ওয়ার্ডস থাকে, বলো WH ওয়ার্ডস থাকে যদি, তাহলে এই WH কোয়েশ্চেন যেটা থাকবে সেটাকে এখন কি কি কোয়েশ্চেন বলতে পারে সেটাই আমরা এখন ব্যাখ্যা করব। আমরা এইটাকে এইভাবে বলি ইনফরমেশন কোয়েশ্চেন, বলো কি বলি ইনফরমেশন। তার মানে এখানে একটা শব্দ দিয়ে উত্তর দেব না, অনেকগুলি শব্দ দিয়ে উত্তর দেব। ঠিক আছে, এই জন্য এটাকে বলতেছি আমরা ইনফরমেশন কোয়েশ্চেন। এখন ইনফরমেশন কোয়েশ্চেনে আমি সবসময় বলি, আমি কিন্তু আমরা যখন ওই টাইপস বেসিক সেন্টেন্স প্যাটার্ন পড়াইছি তখন কিন্তু আমি বলছিলাম যে আমি অফলাইনে ম্যাথও পড়াই। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এখন আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছি, পড়াচ্ছি না, অনেকদিন ধরেই পড়াই, এখন আস্তে আস্তে কাট অফ করতেছে। হ্যাঁ, তো ব্যাপারটা দেখো আমি কিন্তু বেসিকলি ম্যাথও পড়াই, ইংলিশও পড়াই। এখন দেখো এর থেকে আমি সাধারণত এখন ইংলিশে পড়াই। এখন যেটা আমি বলতেছি দেখো WH কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি যেটা বুঝাই, আমি সবসময় ক্লাসে বলি ম্যাথে ভালো করা সহজ,
কম্পেয়ার টু ইংলিশ। কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু দেখবা ম্যাথ যখন এক চ্যাপ্টার পড়াই, ওই চ্যাপ্টারে নির্দিষ্ট নলেজ কিছু দিতে পারলে যদি শিক্ষার্থীরা বুঝতে পারে, তাহলে কিন্তু সে ওই ম্যাথের যে চ্যাপ্টারটা আছে সেটা রপ্ত করতে পারে। যেমন ধরো আমি যদি পরিসংখ্যান পড়াই, এটা কার সাথে রিলেট আছে? কারোর সাথে তেমন রিলেট নেই। আমি যদি সেট পড়াই, এটা কারোর সাথে রিলেট নেই। আমি যদি ত্রিকোণমিতি পড়াই, এটা কারোর সাথে রিলেট নেই। তার মানে একটা আরেকটার সাথে খুব কম রিলেট, নাই একবারে বলা যাবে না, রিলেট কম। কিন্তু ইংলিশের ক্ষেত্রে যেটা হয়, একটা আরেকটার সাথে রিলেটেবল। এই জন্যে দেখা যায় যে ইংলিশ যদি তোমার বেসিকটা ভালো ক্লিয়ার না থাকে, তাহলে ইংলিশে ভালো করানো বা ভালো করাটা খুব কষ্ট হয়ে যায়। দেখো এখানে আমি যেটা বলতেছি, দেখো এখানে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে WH কোয়েশ্চেন, এখানে WH কোয়েশ্চেন দুই ধরনের হয়। বলো কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটাকে আমরা বলি সাবজেক্টিভ, আর একটাকে বলি অবজেক্টিভ কোয়েশ্চেন। তার মানে এখানে একটা হচ্ছে সাবজেক্টকে খোঁজার কোয়েশ্চেন। বলো একটা কোয়েশ্চেনকে আমরা কারে খুঁজবো? সাবজেক্টকে খুঁজবো। হ্যাঁ, সাবজেক্ট কোয়েশ্চেন, ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন হবে, বলো আরেকটা কোয়েশ্চেন হবে অবজেক্ট কোয়েশ্চেন। বলো আরেকটা কোয়েশ্চেন কি হবে? অবজেক্ট কোয়েশ্চেন। তার মানে এখানে আমরা শিখবো 2 নম্বরে যেটা হবে সেটাকে আমরা অবজেক্ট কোয়েশ্চেন বলবো, অবজেক্ট কোয়েশ্চেন বলবো, ঠিক আছে। আচ্ছা এখন তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো যে তোমাদেরকে যে আমি শিখাইলাম, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমার বোর্ডটা একটু হ্যাং করছে, ওকে নো প্রবলেম। দেখো তাহলে এখানে আসো, দেখো এখানে আমরা যদি বলি যে সাবজেক্ট কোয়েশ্চেন আর একটা কি কোয়েশ্চেন বলো? অবজেক্ট কোয়েশ্চেন। হ্যাঁ আচ্ছা, তোমাদেরকে যে লাস্ট ক্লাসে শেখানো হয়েছে, হ্যাঁ লাস্ট ক্লাসে বলতে বিগত যেই বেসিক সেন্টেন্স প্যাটার্নসে যে পড়াইছিলাম অবজেক্টকে কেমনে খুঁজবা, তখন তোমাদেরকে কি শেখানো হয়েছে বলো? ভার্বকে কোয়েশ্চেন করবা হোয়াট বা হুম দিয়ে। সাবজেক্টকে কেমনে খুঁজবা? বলছিলাম হোয়াট অথবা হু দিয়ে কোয়েশ্চেন করবা, তখন তাকে বাবা সাবজেক্ট। মনে আছে কিনা দেখো যদি তোমার মনে থাকে তাহলে তুমি কিন্তু রিলেট করতে পারবা। কি রিলেট করতে পারবা? দেখো এখানে আমরা যে স্ট্রাকচারটা বলবো সেটা হচ্ছে হু অথবা হোয়াট। দেখো সাবজেক্টকে খোঁজার জন্য তোমার কাকে লাগছিল বলো? হু অথবা হোয়াট। এখনো তুমি কোয়েশ্চেন করতে গেলে কাকে লাগবে বলো? হু অথবা হোয়াট লাগবে। কিন্তু এখানে আমাকে মনে রাখতে হবে এরপর শুধুমাত্র লাগবে তোমার ভার্ব। বলো কি লাগবে? ভার্ব প্লাস আদার্স হইলেই কি হয়ে যাবে? বলো আদার্স হইলেই কি হয়ে যাবে। দেখছো, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমি যদি তোমাকে এক্সাম্পল দেই তাহলে কিরকম হবে? দেখো এখন এক্সাম্পল দিলে হবে যে আমি যদি বলি হু ওপেন দ্য ডোর, বলো হু ওপেন দ্য ডোর। এখন হু ওপেন দ্য ডোর মানে কি বলো? কে দরজাটা খুলবে? কে বলতে সাবজেক্টকে খুঁজতেছে, ঠিক আছে। দরজাটা কে খুলবে? ধরো আমি খুলবো, তাহলে আই ওপেন দ্য ডোর। তুমি খুলবা, ইউ ওপেন দ্য ডোর। সে খুলবে, হি ওপেন্স দ্য ডোর। ব্যাপারটা এরকম হবে কিন্তু, ঠিক আছে। এখন যদি আমি আরেকটা এক্সাম্পল দিই হোয়াট দিয়ে, দেখো তার মানে আমরা বুঝছিলাম যে হু মানে হচ্ছে ব্যক্তি, আমরা বুঝছিলাম হোয়াট মানে কি বস্তু। এখান থেকে আমরা বলতে পারি হোয়াট হ্যাপেন্ড। বলো হোয়াট হ্যাপেন্ড। আমরা বলি না কি ঘটেছিল গতকালকে? বলো এরকম বলি কি না? হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে। বলো ইয়েস্টারডে। ওকে, তাহলে কি ঘটেছিল গতকালকে? হ্যাঁ, তাহলে তুমি ওইখানে কি ঘটছে সেই ইনসিডেন্টটা বলতে পারো। ব্যাপারটাকে বুঝাইতে পারছি। আচ্ছা এরপর আসো অবজেক্ট কোয়েশ্চেন। আচ্ছা আমরা কি পাইছিলাম বলো? অবজেক্টকে খোঁজার জন্যে কাকে দরকার বলো? কাকে দরকার ছিল? আমাদের দরকার ছিল হোয়াট অথবা হুম। বলো হোয়াট অথবা হুম। তাহলে হোয়াট অথবা হুম দিলে বলো এখানে তুমি কি দিবা? বলো হোয়াট অথবা হুম দিবা। বলো হোয়াট অথবা হুম দিবা। এরপর যেটা দিবা সেটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। বলো অক্সিলারি ভার্ব। এখন আমার মনে হয় না তোমাকে অক্সিলারি ভার্ব নিয়ে বারবার কিছু বলার দরকার আছে, কারণ আমি একটু আগে তোমাকে শেয়ার করছি ভি ভার্ব হইতে পারে, টু হ্যাভ ভার্ব হইতে পারে, টু ডু ভার্ব হইতে পারে, অক্সিলারি ভার্ব হিসাবে এগুলি কি বসতে পারে, আবার মডালও বসতে পারে। এখন দেখো তারপরে কি আসবে বলো? একটা সাবজেক্ট। বলো একটা সাবজেক্ট। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের পরে যেটা আসবে সেটা হচ্ছে মেইন ভার্ব। বলো কি আসবে? মেইন ভার্ব। হ্যাঁ, মেইন ভার্ব। এখন তুমি লক্ষ্য করো প্লাস আমি যদি বলি আদার্স বলে আমি কি দিব? এখানে একটা প্রশ্নবোধক সাইন দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা এখন আসো আমি যদি বলি তুমি কাকে ভালোবাসো? তুমি কাকে ভালোবাসো? হুম ডু ইউ লাভ। দেখো হয়ে গেছে না? তাহলে এখানে দেখো কাকে, তার মানে তুমি। হ্যাঁ, এখন তুমি কিন্তু সাবজেক্ট, আর যাকে ভালোবাসো সে কিন্তু কি
অবজেক্ট। দেখছো? তাহলে এখানে তুমি কিন্তু ইজিলি বলতে পারো, বলো ইজিলি বলতে পারো, হ্যাঁ, হুম। দেখছো? হুম হুম ডু ইউ লাভ। দেখো তো বুঝছো কিনা? দেখো হুম আসছে, হুম এই যে হুম ব্যক্তি, ডু এই যে অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, এই যে মেইন ভার্ব, এখানে কি বসছে বলো? লাভ বসছে। ওকে, তাহলে বুঝাইতে পারছি কথা। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা অবজেক্টকে খুঁজবো, অবজেক্টকে যখন খুঁজবো তখন আমরা কি লিখবো বলো? আমরা লিখবো হোয়াট অথবা হুম, তারপরে কি লিখবো বলো? অক্সিলারি ভার্ব, তারপর কি লিখবো বলো? সাবজেক্ট, মেইন ভার্ব, আদার্স। বলো সাবজেক্ট, মেইন ভার্ব, আদার্স। বুঝছো কিনা বলো তো দেখি? তাহলে এখানেও সেম, আমরা যদি অবজেক্ট হিসেবে, অবজেক্ট কোয়েশ্চেন যেটা, হ্যাঁ, তো অবজেক্ট হিসেবে যদি আমরা বস্তুকে খুঁজি, বস্তুকে খুঁজি তাহলে কি দিব? হোয়াট দিব। বলো বস্তুকে খুঁজলে কি দিব? হোয়াট দিব। যেমন ধরো সে কি পড়ে, সে কিন্তু সে কি পড়ে, দেখছো? তাহলে দেখো তখন তুমি কি বলবো বলো? হ্যাঁ, তুমি বলবা হোয়াট ডাস, হোয়াট ডাস হি রিড, হোয়াট ডাস হি রিড। সে কি পড়ে, বলো সে কি পড়ে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে এইরকম। হ্যাঁ, তো এই ইনফরমেশন কোয়েশ্চেনে আমরা এই সাবজেক্ট অবজেক্ট ব্যতীত আরও ইনফরমেশন কিছু কোয়েশ্চেন থাকে। যেমন ধরো আমরা হোয়েন দিয়ে কোয়েশ্চেন করি, হোয়ার দিয়ে কোয়েশ্চেন করি, হাউ দিয়ে কোয়েশ্চেন করি, হোয়াই দিয়ে কোয়েশ্চেন করি, সেগুলি তো আর এটার মধ্যে পড়বে না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে ওই কোয়েশ্চেনের স্ট্রাকচার কেমন হবে, ওই কোয়েশ্চেনের স্ট্রাকচার সেম টু সেম এইরকম হবে। বলো সেম টু সেম এইরকম হবে। জাস্ট তুমি কি করবা জানো? তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে দুইটা জিনিস আছে না, এই দুইটা জিনিসের জায়গাতে তুমি কি বসাবা? দেখো এই দুইটা জিনিসের জায়গাতে তুমি এরকম বসাবা। কখনো বসাবা হোয়েন, বলো কি বসাবা? হোয়েন। কখনো বসাবা হাউ, কখনো বসাবা হোয়াই, কখনো বসাবা ওয়্যার। বলো কি হবে? ওয়্যার। এখন দেখো আমি যদি বলি হোয়েন উইল ইউ গো টু স্কুল টুডে, দেখছো? হোয়েন উইল ইউ গো, এই যে দেখো হোয়েনের পরে আমরা আনছি মডাল, তারপর আনছি সাবজেক্ট, তারপর আনছি ভার্ব, গো টু স্কুল টুডে। ব্যাপারটা এরকম বলতে পারি। এখন দেখো হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বসবাস করে? হোয়ার ডাজ হি লিভ। এরকম হাজার হাজার বাক্য লেখা যাবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে তোমার স্ট্রাকচার মেনটেন করতে হবে এইভাবে। আই থিঙ্ক সো তুমি বুঝতে পারছো? ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এইরকম। হ্যাঁ, তাহলে তারপর দেখো এখন এই ডাব্লিউএস কোয়েশ্চেন আর ইয়েস নো কোয়েশ্চেনই সবচেয়ে বেশি তোমার জন্য ইম্পর্টেন্ট। এরপর যেটা ইনফর্মাল কিছু কোয়েশ্চেন আছে, যেমন ধরো আমরা বলি ট্যাগ কোয়েশ্চেন, ইনফর্মাল কোয়েশ্চেন, এই এত বেশি এখানে দরকার নেই, আসলে আমাদের বেসিকলি এত কিছু দরকার নাই। ঠিক আছে, তারপর আমরা বলি চয়েস কোয়েশ্চেন। ঠিক আছে, চয়েস মানে কি? ধরো আমি বলতেছি বাংলায় বলি, হ্যাঁ একটু মজা করি। ঠিক আছে, দেখবা লালডা না কালাডা, লালডা না কালাডা। আচ্ছা এটা একটা ফানি জিনিস। তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে তুমি লালডা নিবা না কালাডা নিবা। দেখো চয়েস কোয়েশ্চেন, তুমি শার্ট নিবা, টি শার্ট নিবা না শার্ট নিবা, কোনটা নিবা? তুমি হাফ স্লিভ নিবা না ফুল স্লিভ নিবা, কোনটা নিবা? তো ব্যাপারগুলি এইরকম, এগুলিকে বলে চয়েস কোয়েশ্চেন। ঠিক আছে, এরকম আসে। হ্যাঁ, তো ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে আবার নেগেটিভও কি হইতে পারে। বলো নেগেটিভও কি হইতে পারে। আমরা কিন্তু ফার্স্টে এই কথাটা বলছিলাম যে এটার অ্যাফার্মেটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন নেগেটিভ করলে কেমনে হবে, কি দিয়ে বুঝাবো, তাই না? আচ্ছা আমি যদি বলি ডু ইউ লাইক হিম, তুমি কি তাকে পছন্দ করো? দেখো আমি কিন্তু বলছি, আচ্ছা তাহলে তুমি কি তাকে পছন্দ করো? আচ্ছা এখন যদি আমি বলতে চাই তুমি কি তাকে পছন্দ করো না, তাহলে তখন আমি কি বলবো বলো? তাহলে তাহলে বলবো ডোন্ট ইউ লাইক হিম, ডোন্ট ইউ লাইক হিম। এই যে দেখো ডোন্ট দিয়ে কোয়েশ্চেন করতে, তার মানে তখন সেটাকে বলতেছে নেগেটিভ। বলে কি বলতেছে? নেগেটিভ। তার মানে এরকম সবগুলিকেই তুমি নট যুক্ত করে নেগেটিভ কি করতে পারো। ক্লিয়ার কনসেপ্ট? ঠিক আছে, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাইলাম। এরপর আমি যেটা দেখব সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে ইম্পারেটিভ। বলো সেটার নাম কি? ইম্পারেটিভ। ঠিক আছে, এই ইম্পারেটিভ বাক্যেরও অনেক ধরন আছে। ইম্পারেটিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ। হ্যাঁ, তো আমি আসলে সব ধরন নিয়ে তো আর এখানে কথা বলবো না। হ্যাঁ, মোটামুটি যতটুকু না বললেই না সেগুলি নিয়ে কথা বলবো। এক নাম্বার স্ট্রাকচার ভার্বকে দিয়ে শুরু হয়। বলো ভার্ব প্লাস আদার্স,
বলো 1 নাম্বার স্ট্রাকচার, বলো কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। তার মানে যে বাক্যে শুরুটাই হয় ভার্বকে দিয়ে, তখন সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এখানে একটা ইনফরমেশন তোমাকে মনে রাখতে হবে, এখানেও কিন্তু সাবজেক্ট আছে, কিন্তু সাবজেক্টটা আমরা বাংলায় বলি উজ্জ থাকে। উজ্জ মানে হচ্ছে লুকায়িত থাকে, তাকে ভিজিবল দেখা যায় না, তাকে আমরা দেখতে পাই না ওইভাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি এই এই ইম্পারেটিভ বাক্য নিয়ে যখন কথা বলি তখন এটাকে বলি পৃথিবীতে সবচেয়ে ছোট বাক্যের নামটাই হচ্ছে ইম্পারেটিভ বাক্যের একটা উদাহরণ। যেমন ধর আমি বললাম গো, যাও। এই গো শব্দটার থেকে ছোট আর কোনো বাক্য পৃথিবীতে নাই। তাহলে এখানে যদি আমি লিখে দেই, দেখো তোমাকে যদি আমি লিখে দেই সেটা কিরকম হইতে পারে, দেখো এক্সাম্পল বললাম গো, বলে কি বললাম? গো, যাও। ঠিক আছে, এখন বললাম গো টু দ্য স্কুল, স্কুলে যাও। ঠিক আছে, এখন এখানে কিন্তু আমি বলছি সাবজেক্ট হিসেবে কে লুকায়িত থাকে, মানে দেখা যায় না, ভিজিবল থাকা যায় না, তাকে বলা হয় ইউ। ইউটা লুকায়িত থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, এরপর যদি আমি 2 নম্বরে বলি, হ্যাঁ 2 নম্বরে যদি বলি সেটাকে আমরা বলবো প্লিজ অথবা কাইন্ডলি। বলো প্লিজ অথবা কাইন্ডলি, এই দুইটা জিনিস সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, প্লিজ অথবা কাইন্ডলি, হ্যাঁ তারপর হচ্ছে একটা ভার্ব থাকে, তারপর কি থাকে? একটা আদার্স থাকে। সেটা কিরকম হতে পারে দেখো, আমি যদি প্লিজ রিড ইট কেয়ারফুলি, প্লিজ রিড ইট কেয়ারফুলি, দেখো তাহলে আমি বলছি দয়া করে তুমি এটাকে সতর্কতার সাথে পড়ো, কাইন্ডলি। ঠিক আছে, এই সেম ভাবে আমি বলতে পারি। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে দেখো আমরা যেটা বললাম সেইটাই যদি আমি লিখে দেই, দেখো প্লিজ, হ্যাঁ প্লিজ, এই যে দেখো প্লিজ। ঠিক আছে, প্লিজ রিড ইট কেয়ারফুলি, বলো রিড ইট কেয়ারফুলি। ওকে, কেয়ারফুলি। ওকে, আচ্ছা এরপর আসো, এরপর যদি আমি বলি সেটা হচ্ছে সবচেয়ে বেশি আসে, সেটা কি দেখো লেট দিয়ে। বলো কি দিয়ে? লেট। লেট যোগ অবজেক্টিভ ফর্ম, তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, হ্যাঁ অবজেক্টিভ ফর্ম, হ্যাঁ তারপর হচ্ছে ভার্ব আসবে, তারপরে আদার্স আসবে। ঠিক আছে, আদার্স আসবে। এখন তুমি যদি অবজেক্টিভ ফর্ম সম্পর্কে না জানো তাহলে তো হচ্ছে না। আয়ের অবজেক্টিভ মি, হিয়ের অবজেক্টিভ হিম, শিয়ের হার, দের দ্যাম, উইয়ের আস, ইটের ইট। ঠিক আছে, এগুলি তোমাকে জানতে হবে। ঠিক আছে, এখন দেখো আমি যদি বলি হ্যাঁ যে দেখো লেট মি ফিনিশ ইট, বলো লেট মি ফিনিশ ইট, ফিনিশ ইট। তাহলে এখানে আমরা কি বলতে পারি? লেট মি ফিনিশ ইট বলতে বোঝানো হয় আমাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও। তাহলে আমি যদি বলি তাকে যেতে দাও, লেট হিম গো, লেট হিম গো, তাকে বলতে দাও। এখন তাকে বলতে আমি ধরো একটা মেয়েকে বুঝাচ্ছি, তাহলে লেট হার স্পিক, লেট হার স্পিক। বুঝতে পারছো? এখন ধরো আমরা অনেক সময় বলি লেটস অথবা লেটাস, বলো লেটস অথবা লেটাস। আমরা কিন্তু একটা বাক্য বলছিলাম একটু আগে, একটা শব্দ বলছিলাম, সেখানে বলছিলাম প্রস্তাব, প্রস্তাব। এখন এই প্রস্তাবনা যখন বোঝায় তখন আমরা বলি সাধারণত লেটস অথবা লেটাস। যেমন ধরো এরকম বলে থাকি যে লেটস প্লে, চলো আমরা খেলতে যাই, খেলি। ঠিক আছে, হ্যাঁ লেটস প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, চলো আমরা কি করি? গাছ লাগাই বেশি থেকে বেশি। ঠিক আছে, তো ব্যাপারগুলি এরকম হইতে পারে। এখন এখানে আমি যদি নেগেটিভ বাক্য বলি, তাহলে এখানে ধরো আমি বলছি গো বলছি, তাহলে বললাম ডোন্ট গো, নেগেটিভ হয়ে গেছে। দেখো আমি বলছি হ্যাঁ যে স্পিক দ্য ট্রুথ, এটাকে আমি নেগেটিভ করতেছি, নেভার টেল এ লাই, তাহলে নেভার শুরুতে বসায় এইভাবে কি বাক্য তৈরি করা যায়? তাহলে আমি বললাম নেভার টেল আ লাই। তো এরকমভাবে আমরা কি করতে পারবো? ইম্পারেটিভ সেন্টেন্সও নেগেটিভ বাক্য তৈরি করতে পারবো। ওকে, আচ্ছা এরপর আমরা যেটা দেখব সেটা আমরা দেখব অপটেটিভ। তো অপটেটিভ নিয়ে তেমন কোনো কথা নাই, অপটেটিভ নিয়ে তেমন কোনো কথা নেই, অ্যাসার্টিভের মতোই কাইন্ড অফ, তেমন কোনো কথা নেই। এখানে আমরা কি বোঝাচ্ছি? শুভেচ্ছা বোঝাচ্ছি। যেমন ধরো আমি যদি বলি যে মে আল্লাহ ব্লেস ইউ, বলো মে আল্লাহ ব্লেস ইউ। দেখো তাহলে শুরুটা হয়েছে কারে দিয়ে? মে দিয়ে, মে আল্লাহ ব্লেস ইউ, ব্লেস ইউ। তাহলে এখানেও স্ট্রাকচারটা দেখো, তাহলে স্ট্রাকচারে আমি বলতে পারি শুরুতে কি থাকবে? মে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম হতে পারে। এখন এটা নেগেটিভ কেমনে হবে? আমি যদি বলি মে আল্লাহ নেভার কার্স ইউ,
বলতে পারে কিনা বলো তো দেখি। তাহলে এখানে আমি কি বলতে পারি বলো, মে আল্লাহ নেভার কার্স ইউ, বলো নেভার কার্স ইউ। তার মানে কার্স বলতে কি বোঝায়, অভিশাপ। তাহলে সেম বাক্যটাকে আমি নেগেটিভলি বলতেছি যে আল্লাহ তোমাকে যেন কি না দেয়, অভিশাপ না দেয়। ঠিক আছে, ব্যাপারটা এরকম। এছাড়া বলা যায় যেমন ধরো লং লিভ, এইভাবে বলা যায়। হ্যাঁ, ধরো আমরা এরকম বলি যে আমাদের প্রাইম মিনিস্টার বা আমাদের বাবা মা, হ্যাঁ, লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের প্যারেন্টসরা যেন দীর্ঘজীবী হয়, তার মানে তাদের আয়ু আরও বড় হোক, জিনিসটা এরকম আমরা বলে থাকি। ঠিক আছে, তো এই হচ্ছে অপটেটিভ। এরপর আসো, এরপর আমরা যেটার কথা বলবো সেটাকে নাম হচ্ছে এক্সক্লেমেটরি, বলো এক্সক্লেমেটরি। ওকে, তাহলে এক্সক্লেমেটরি, হ্যাঁ, এরপর যেটার কথা বলবো সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। এখানে আসলে কয়েকটা স্ট্রাকচার আছে, যেমন ধরো আমরা বলি হুররে, অ্যালাস, হ্যাঁ, তো এরকম হুররে, খুশি হলে আমরা বলি হুররে, আর আমরা দুঃখ পেলে বলি অ্যালাস, খুব কষ্ট। তো ব্যাপারগুলি এরকম হয়। এরপর আমরা বলে থাকি হোয়াট দিয়ে কোয়েশ্চেন হয় অথবা হাউ দিয়ে কোয়েশ্চেন হয়, বলো হোয়াট অথবা হাউ দিয়ে, সরি কোয়েশ্চেন না, এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সপ্রেশন বোঝানো হয়। যেমন আমরা যদি বলি হোয়াট থাকবে, তাহলে হোয়াট থাকলে মনে রাখবা হোয়াটের পর একটা আর্টিকেল হবে, হোয়াটের পরে একটা আর্টিকেল হবে এ অথবা এন, তাহলে এ হইতে পারে এন হইতে পারে। এখন এ এন কখন বসবে, যখন ভাওয়েল সাউন্ড হবে তখন বসবে এন, যখন কনসোনেন্ট সাউন্ড হবে তখন হবে কি এ। তাহলে হইতে পারে কি বলো, হোয়াট আ, হোয়াট আ, হ্যাঁ, বিউটিফুল বার্ড, বলো বিউটিফুল বার্ড ইট ইজ, বলো হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। ওকে, আচ্ছা, এই যে দেখো শেষে অবশ্যই একটা এক্সক্লেমেশন সাইন দিতে হবে। আর যদি আমি হাউ বলি, হাউ এর পরে কখনোই আমরা আর্টিকেলকে ব্যবহার করব না। তাহলে এটাই কিন্তু স্ট্রাকচার, হোয়াটের পরে একটা আর্টিকেল হবে, তারপরে দেখো অ্যাডজেক্টিভ হয়েছে, তারপরে এক্সটেনশন হয়েছে, আর সাবজেক্ট অ্যান্ড ভার্ব হবে সবার লাস্টে। হাউ এর ক্ষেত্রেও সেম, হাউ এর ক্ষেত্রেও সেম। তাহলে আমি যদি বলি হাউ, হাউ দ্য টেস্টি, হাউ টেস্টি, সরি হাউ দ্য টেস্টি না, হাউ টেস্টি দ্য পিৎজা, পিৎজা ইজ, দেখো তাহলে এখানেও সেম, দেখো তো খেয়াল করো। তাহলে হাউ টেস্টি বলছি, দ্য পিৎজা ইজ, এই যে সাবজেক্ট অ্যান্ড ভার্ব কি শেষে, এটা হচ্ছে আমার সাবজেক্ট আর এটা হচ্ছে কি আমার ভার্ব, দুইটাই কি আমার শেষে। এইভাবে আমাকে মনে রাখতে হবে। আর আমরা যেটা বললাম দেখো, আমরা একটু আগে যেটা বললাম হুররে বা এলাস দিয়ে আমরা বলতে পারি, তাহলে আমি বললাম হুররে, বলো কি বললাম, হুররে। আচ্ছা, হুররে, এখন দেখো হুররে আমরা জিতে গেছি, তাহলে এইভাবে আমরা বলতে পারি হুররে উই ওন দ্য গেম, বলো ওন দ্য গেম। ঠিক আছে, ওন দ্য গেম, তার মানে এটা পাস্ট হয়ে গেছে, আমরা জিতে গেছি। এখন যদি আমি এটা নেগেটিভ বলি, বলছিলাম না প্রত্যেকটা বাক্যেরই কি আছে, নেগেটিভ আছে। তাহলে এখন এটার আমরা নেগেটিভ দেখাবো। এখানে নেগেটিভ বললে আমরা কি বলবো বলো, অ্যালাস, কি কষ্ট, কি কষ্ট, হ্যাঁ, আই আই ডিডেন্ট, বলো আই ডিডেন্ট, হ্যাঁ, পাস দ্য এক্সাম। দেখো তো হয় কি না, এটাকে কিন্তু আমরা অ্যাফার্মেটিভও বলতে পারতাম, অ্যাফার্মেটিভও কিন্তু বলতে পারতাম, কিন্তু আমি তো নেগেটিভ দেখাচ্ছি। আমি যদি বলতাম আই ফেইলড ইন দ্য এক্সাম, তাহলেই হয়ে যেত। তো ব্যাপারগুলি আসলে এইরকম। তো এখানে আমরা দেখলাম মোটামুটি টাইপস অফ সেন্টেন্সের আমরা অর্থভেদে টোটাল কত প্রকার বলো, 5 প্রকার। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব সেটা দেখব হচ্ছে আমরা এই স্ট্রাকচারালি, তার মানে গঠনভেদে বাক্য 4 প্রকার। সবাই পড়ায় 3 প্রকার, বাট আমি বলাচ্ছি কয় প্রকার বলো, 4 প্রকার, বলো 4 প্রকার। এখন এই গঠনভেদে এই বাক্যকে বোঝার আগে, এই গঠনভেদে বাক্যকে বোঝার আগে বা যাওয়ার আগে আমি যেটা শেখাবো, এখানে 2-3টা জিনিস পড়াবো, তারপরে ওইখানে যাব। যেমন ধরো এই গঠনভেদে বাক্য বোঝার আগে আমরা শিখবো হচ্ছে কানেক্টরস বা কনজাংশন, যাই বলি না কেন ওইখানে কিছু আলোচনা করব। তারপর যেটা শিখবো সেটা হচ্ছে ক্লজ শিখবো, বলো কি শিখবো, ক্লজ। তারপরে আমি এই গঠনভেদে যাব। একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো এখন যদি আমি কথা বলি, সর্বপ্রথম যেটা কথা বলবো সেটা হচ্ছে কনজাংশনকে নিয়ে। কনজাংশন মানে কি, দেখো পার্টস অফ স্পিচের একটা অঙ্গ। এই কনজাংশনের আমি এখানে আলোচনাটা আমাকে করতে হবে, ঠিক আছে? নাহলে তুমি সামনে আগাতে পারবা না। হ্যাঁ, কনজাংশন মানে হচ্ছে দুইটা বাক্যকে যখন যুক্ত করে, দুইটা বাক্যকে যখন যুক্ত করে একটা শব্দ, তখন তাকে বলা হয় কনজাংশন। বলো, দুইটা বাক্যকে যখন একটা শব্দ যুক্ত করে তখন তাকে বলা হয় কনজাংশনস, যেটাকে আমরা
কাইন্ড অফ কানেক্টরসও বলি মাঝে মাঝে, ঠিক আছে, কারণ এই কনজাংশনগুলিকেই কানেক্টর হিসেবে যুক্ত করে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তাহলে এই কনজাংশনের মধ্যে আমার কি কি কনজাংশন এখানে শেখা লাগবে। এখানে আমার একটা কনজাংশন শেখা লাগবে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি যে কনজাংশন যখন শিখবো তখন সেটাকে আমরা বলি, একটাকে বলি আমরা সাব অর্ডিনেট, বলো কি বলি, সাব অর্ডিনেট অর্ডিনেট, ওকে। আরেকটাকে আমরা বলি, সেটা বলি হচ্ছে কোঅর্ডিনেট, বলো কি বলি, কোঅর্ডিনেট, ওকে। তাহলে এখানে আমার যে দুইটা কনজাংশন সম্পর্কে আইডিয়া থাকা লাগবে সেটা হচ্ছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট আর একটা হচ্ছে কি বলো, কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে আসো, তাহলে একটা হচ্ছে সাবঅর্ডিনেট আর একটা হচ্ছে কি কোঅর্ডিনেট, ওকে। আচ্ছা, এখন এই সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট কনজাংশন তুমি কেমনে মনে রাখবা, এটা তো আসলে তেমন কোনো টেকনিক নাই, এখানে মোটামুটি মুখস্থ করা লাগবে, কিন্তু এটার একটা টেকনিক আছে মনে করা, ঠিক আছে। আচ্ছা, মুখস্থ রাখার একটা টেকনিক আছে। এই সাবঅর্ডিনেট কনজাংশন আমরা কাদেরকে বলি, আমরা বলি এই যে দেখো মুখস্থ করতে হবে, হ্যাঁ, সেগুলি কি কি দেখো, WH ওয়ার্ডস। তো ভাই WH ওয়ার্ডসগুলি আমি কিন্তু কোয়েশ্চেন লিখি নাই, ওয়ার্ডস মানে শব্দগুলি, সেগুলি কি কি দেখো, হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, হ্যাঁ, তারপরে হচ্ছে হু, হোয়াট, হুম, এগুলিকে বলে আমরা WH ওয়ার্ডস বলি, ওকে। আচ্ছা, এরপর আসো এই WH ওয়ার্ডস ছাড়া আমরা যদি বলি যে থাকতে পারে কে বলো ইফ, থাকতে পারে কে আনলেস, থাকতে পারে কে বলো দো, বলো কে থাকতে পারে দো, থাকতে পারে কে বলো অল দো, বলো কে থাকতে পারে অল দো, ঠিক আছে, এগুলি হতে পারে, হ্যাঁ। তারপরে কে হতে পারে বলো অ্যাজ, সিন্স, বিকজ, বলো অ্যাজ, সিন্স, বিকজ, অ্যাজ, সিন্স, বিকজ, ঠিক আছে, এগুলি কি হইতে পারে। তাহলে আমি মনে রাখবো এই শব্দগুলি মিনিমাম আমার জানা থাকা লাগবে। তাহলে কি বলো, WH ওয়ার্ডস, ইফ, আনলেস, দো, অলদো, অ্যাজ, সিন্স, বিকজ, ন্যূনতম এই শব্দগুলি আমার জানা থাকা লাগবে। এখানে কোঅর্ডিনেট কনজাংশনে আমরা যেটা শেখাই সেটা হচ্ছে একটা শব্দ দিয়ে শেখাই, সেটা বলি ফ্যান বয়েস, বলো কি বলি, ফ্যান বয়েস। এখন ফ্যান বয়েজের আমরা সাধারণত জানি ES দিয়ে কখনো বানান হয় না, তার মানে ফ্যান বয়েজে বানান হয় FANBOYS, কিন্তু আমি দিছি ES, কেন দিছি, বিকজ অফ এখানে আমরা যেই নেমোনিক বলি বা যাই বলি সহজে যেটা মনে রাখবো সেটা হচ্ছে ই শব্দটা আমাদের লাগবে, এই যে দেখো এইভাবে আমরা মনে রাখবো, হ্যাঁ। তো এখানে আমরা এইভাবে শিখতেছি, দেখো বাট, তারপর কি বলো ওতে, অর, তারপর কি ওয়াইতে, ইয়েট, তারপর ইতে হচ্ছে এলস। এটা হচ্ছে আসলে খুব কম প্ল্যাটফর্মই পড়ায়, হ্যাঁ, এই যে ELSE এটা খুব কম প্ল্যাটফর্মে পড়ায়, বাট BCS থেকে, হ্যাঁ, যে চাকরির পরীক্ষা সেখানে এলস শব্দটা আসে, তো এই জন্য এটা দেখাই দিলাম, হ্যাঁ। তো বলো ফ্যান বয়েস, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, এলসো, ওকে। এই শব্দগুলিকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। এখন আমার প্ল্যাটফর্মে একটা নাম হচ্ছে ইনসাইট একাডেমিয়া, সেখানে একটা কানেক্টরসের একটা ক্লাস আছে 12 মিনিটের জাস্ট, ঠিক আছে। তো তুমি যেটা করবা, যদি তুমি এইগুলি সম্পর্কে শিখতে চাও, হ্যাঁ, তো এই ইনসাইট একাডেমিতে যে কানেক্টরস লিখে সার্চ দিয়ে শিখে নিবা যে ইফটা কখন বসবে, আনলেসটা কখন বসবে, দো, অলদো কখন বসবে, সিন্স, বিকজ কখন বসবে, এটা একটু কষ্ট করে শিখে নিবা, হ্যাঁ। এগুলি কখন কিভাবে বসবে শিখে নিবা, কারণ এখানে আমি যদি বলি তাহলে দীর্ঘায়িত হয়ে যাবে। তাহলে ব্যাপারটা আমি কি বলছিলাম বলো, আমি বলছিলাম যে এই কনজাংশন হচ্ছে আমাদের দুইটা বাক্যকে একসাথে কি করে বলো, যুক্ত করে, বলো একসাথে কি করে, যুক্ত করে। তাহলে একসাথে যে যুক্ত করে তাহলে কিভাবে যুক্ত করতে পারে, যেমন ধরো দো, অলদো, আমি যদি বলি দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, তার মানে যদিও সে গরিব সে সৎ, গরিব মানুষ সাধারণত সৎ হয়, এটাই কথা। এরপর আসো অ্যাজ, সিন্স, বিকজ, এইটা দিয়ে যদি বলি অ্যাজ হি সিক, দেখো আমি বলছি যেহেতু সে অসুস্থ, ঠিক আছে, তাহলে এখানে আমরা বললাম বিকজ হি ওয়াজ সিক, হ্যাঁ, হি সিক, আমি এভাবে বললাম, তার মানে যেহেতু সে অসুস্থ ছিল এই জন্যে সে কি করতে পারে নাই, পরীক্ষা অংশগ্রহণ করতে পারে নাই, তাহলে আমি বললাম হি কুড নট অ্যাটেন্ড দ্য এক্সাম, তাহলে হি ওয়াজ সিক, হি কুড নট অ্যাটেন্ড দ্য এক্সাম, হি ইজ সিক, হি ক্যান নট অ্যাটেন্ড দ্য এক্সাম, এভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। আর WH ওয়ার্ড যেহেতু অসংখ্য বাক্য বলা যাবে, যেমন ধরো আই এম এ বয়, হি ইজ এ বয়, হ্যাঁ, আই এম এ টিচার,
তারপর হচ্ছে এই যে টিচার বললাম, বয় বললাম, একজন ব্যক্তি, তাহলে হবে হু, হু, ঠিক আছে। এখন যদি বলি বস্তু তাহলে হবে হুইচ, এইভাবে, হ্যাঁ। তো হুইচ অথবা দ্যাট এরকম হবে, ঠিক আছে। তো এইভাবে অসংখ্য বাক্য তৈরি করা যাবে। আর যদি আমি ফ্যান বয়েজ বলি, এখন বলো তো ফ্যান বয়েজের এখানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কাকে বলো? অ্যান্ড, তারপর কাকে বলো? বাট, তারপর কাকে বলো? অর। এই তিনটা শব্দ সবচেয়ে বেশি ব্যবহার করি। আরেকটা এরপরে সবচেয়ে বেশি ব্যবহার করি কাকে বলো? সো। বলো কাকে ব্যবহার করি? সো। তো এই শব্দগুলি দিয়ে আমরা যুক্ত করব। সমজাতীয় বাক্য হইলে অ্যান্ড, বিপরীতমুখী বাক্য হইলে বাট, হ্যাঁ। একটার একদম টোটাল বিপরীত, হ্যাঁ, ভাইস ভার্সা, টোটাল বিপরীত হইলে কি হয়? অর। তো এইরকম, হ্যাঁ, লাস্টে সুতরাং হইলে কি বলি? সো। তো এরকম আমরা কাকে শিখবো? কনজাংশন শিখবো। এখন এই কনজাংশনের এই দুইটা কনজাংশন, একটা সাবঅর্ডিনেট কনজাংশন আর একটা কোঅর্ডিনেট কনজাংশন শেখার অন্যতম কারণ হচ্ছে এখন আমরা শিখবো যার নাম, তার নাম হচ্ছে কি? ক্লজ। বলো তার নাম কি? ক্লজ। এখন আমি বলছিলাম তোমাদেরকে যে আমরা যখন বেসিক সেন্টেন্স প্যাটার্নস দেখাইছিলাম তখন আমরা বলছিলাম যে আমরা আসলে দেখব কিভাবে, হ্যাঁ, আমরা দেখব সামনে যে কিভাবে ক্লজ হয়, কিভাবে ফ্রেজ হয়, সেই ব্যাখ্যাগুলি আমরা বলছিলাম। তাহলে ক্লজ হইতে গেলে আমরা বলছিলাম, দেখো ক্লজ হইতে গেলে আমরা বলছিলাম যে একটা সাবজেক্ট লাগবে আর একটা ফাইনাইট ভার্ব লাগবে। বলো সাবজেক্ট লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে, একদম ন্যূনতম। তো এই ফাইনাইট ভার্ব কাকে বলে সেই ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম। সেই ব্যাখ্যাটা এরকম দিয়েছিলাম, দেখো, যাকে দেখে টেন্স চেনা যায়। বলো যাকে দেখে টেন্স চেনা যায়। বলো টেন্স চেনা যায়, তাকে ফাইনাইট ভার্ব বলে, হ্যাঁ। এখন এখানে আমি একদম ব্যাখ্যাটা সুন্দর মতো তোমাকে দিব। আমি কিন্তু বলছিলাম যে যখন যেখানে ব্যাখ্যা দেওয়া দরকার সেখানে দেবো। তার মানে কি বোঝায়? দেখো এখন বললাম যে দেখো এখানে আমি যদি দুইটা ভার্ব বলি, দেখো এখানে দুইটা ভার্ব বলছি তোমাকে, ধরো এখানে বলছি একটা ভার্ব ওয়ান্ট, আরেকটা বলছি ইট। বলো আরেকটা কি বলছি? ইট। আচ্ছা, এখন তুমি বলো ওয়ান্টও একটা ভার্ব, ইটও একটা ভার্ব। আমরা বেসিকলি আমরা কাকে দেখে টেন্সকে চিনি? ভার্বকে দেখে। ভার্বটা V1 আছে না V2 তে আছে, V3 তে আছে না B4, ভার্বের সাথে আইএনজি, আচ্ছা হোয়াট এভার, তো অ্যামিজার, যাই হোক, এগুলি দেখে আমরা কি বলি? টেন্সকে চিনতে পারি। তার মানে টেন্স চেনার অন্যতম মাধ্যম হচ্ছে ভার্বকে চেনা। এই ভার্ব যদি চিনতে পারি তাহলে টেন্স চিনতে পারবো, কোন সময় কোন ভার্ব থাকবে এবং ওই ফর্মের টেন্স কি হবে সেটা আমি জানতে পারবো। তাহলে ব্যাপারটা হচ্ছে ভার্ব দেখে আমি কাকে চিনি? টেন্সকে চিনি। ওকে, এখন আমি তোমাকে এখানে লিখতেছি, দেখো আমি তোমাকে এখানে একটা বাক্য লিখতেছি, হ্যাঁ, একটা বাক্য লিখতেছি। সেটা কি? দেখো আমি লিখতেছি আই ওয়ান্ট টু ইট। বলো আই ওয়ান্ট টু ইট। খেয়াল করো, হ্যাঁ। তাহলে আমি কি বলছি বলো তো? আই ওয়ান্ট টু ইট। আচ্ছা, এখন তুমি বলো তো এখানে কোন টেন্সে আছে? তোমার যদি একদম ন্যূনতম মোটামুটি নলেজ থাকে তুমি বলতে পারবা যে এটা কোন টেন্সে আছে। তুমি বলতে পারবা এই যে ওয়ান্ট আছে, ওয়ান তো আমরা V1 বলি, তাহলে এখানে এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এইটা দেখে আমি বললাম যে এটা আছে কি? প্রেজেন্ট ইনডেফিনিটে। আচ্ছা ভাইয়া, এখন তুমি আমাকে বলো তো এই যে ইট বলছি, তাহলে ইট দেখে কি আমি টেন্সকে চিনছি? না, টেন্সকে চিনি নাই। যেহেতু ইটকে দেখে আমি টেন্সকে চিনি নাই, সুতরাং আমি তাহলে কি বলতে পারি কি না যে এইটা আমার টেন্সের জন্য উপযুক্ত না? আবার আমি এইভাবে বলতে পারি কি না এটাকে ফাইনাইট ভার্ব না? তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব না হয় তাহলে তখন এটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। বলো কি বলবো? নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমরা শিখলাম যাকে দেখে টেন্স চেনা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব, যাকে দেখে টেন্সকে চেনা যায় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ওকে, এখন যদি আমি এভাবে বলতাম, দেখো এখন যদি আমি এভাবে বলতাম, আরেকটা আমি এক্সাম্পল দিই, হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দিই। এখন ধরো আমি বলতেছি আই এনজয় প্লেয়িং ক্রিকেট, হ্যাঁ, প্লেয়িং, এই যে দেখো প্লেয়িং ক্রিকেট। এখন তোমরা আমাকে বলো তো, হ্যাঁ, এই যে দেখো তোমরা আমাকে বলো তো এখানে আমি বাক্যটার মধ্যে দুইটা ভার্ব লিখছি, একটা হচ্ছে এনজয় আর একটা হচ্ছে প্লে। এই যে প্লের সাথে আইএনজি যুক্ত করছি, তাহলে তুমি এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট আছে। কেমনে বুঝছো? এটা V1, এটা V1, তাহলে এটাও তো ভার্ব, কিন্তু এটা কি তোমাকে কোনো কিছু বুঝাচ্ছে যে কোন টেন্সে আছে? না, তখন তুমি বলবা এটাও কি? বলো নন ফাইনাইট ভার্ব। বলো কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এখন যদি বলতাম আই উইল এনজয়, আই উইল ওয়ান্ট টু ইট, এই যে এরকম যদি বলি তখন উইল ওয়ান্ট হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব
আর টু ইট হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব আমি বুঝতে পারছি, যাকে দেখে টেন্সকে চেনা যায় না তাকে বলা হয় নন ফাইনাইট, যাকে দেখে টেন্সকে চেনা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে এখন আমরা কি বলছিলাম, ক্লজ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে ভাইয়া আপনি তো, হ্যাঁ দেখো তোমার মনে না যাগুক, আমি প্রশ্ন করে তোমাকে উত্তর দিব, এই জন্য তোমাকে আমি প্রশ্নটা করতেছি। আচ্ছা ভাইয়া, আপনি তো শুরুতে ক্লাসের এই ক্লাসটা শুরুতে আপনি শিখাইছিলেন সাবজেক্ট প্লাস ভার্ব হলে তাকে বলে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স যদি হয় ক্লজের আবার কি দরকার ভাই? পার্থক্যটা কোথায়? দুইটাই তো সেম। সেন্টেন্সও বলতেছেন সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে, আবার ক্লজও বলতেছেন সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে। তাহলে আমরা বুঝবো কেমনে যে ক্লজ কেন দরকার? বাক্য তো দরকার আমি জানি, হ্যাঁ, কিন্তু ক্লজ কেন দরকার? ক্লজ আবার শিখতে হবে কেন? ক্লজটা শিখতে হবে এই জন্যে আমাকে মনে রাখতে হবে সেন্টেন্স কারো উপর ডিপেন্ড করে না, সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর বাক্য, এই বাক্যাংশ যেটাকে আমরা বলতেছি ক্লজ, সে কখনো ডিপেন্ডেন্ট কখনো ইন্ডিপেন্ডেন্ট। তার মানে তার কন্ডিশন দুইটা, সে কখনো নির্ভরশীল কখনো অনির্ভরশীল। ঠিক আছে, সেটা কিরকম হইতে পারে চলো দেখা যাক। ঠিক আছে, এখন আমরা যদি বলি ক্লজ, তাহলে পার্থক্যটা বুঝাইতে পারছি। এখন পার্থক্যের ব্যাখ্যা যেটা দিব সেটা হচ্ছে এইরকম, দেখো ক্লজকে আমরা বলতেছি, ক্লজের মধ্যে দুই রকমের ক্লজ পাওয়া যায়, দুই রকমের ক্লজ পাওয়া যায়। একটাকে বলতেছি ডিপেন্ডেন্ট, বলো কি বলতেছি? ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটাকে বলতেছি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। সেটা আবার আমরা চাইলে বলতে পারি প্রিন্সিপালকে, আমরা চাইলে বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বলতেই পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এখানে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলছি, বলো কি বলছি? ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে আবার আরেকটা নামে ডাকা যায়, সেটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ, বলে কি বলি? সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, ডিপেন্ডেন্ট আর প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যাতে তুমি বুঝতে পারো ইন্ডিপেন্ডেন্ট। দেখো, তার মানে এখানে আমরা কিন্তু বললাম সেন্টেন্স হচ্ছে কার উপর ডিপেন্ড করে কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু এ হচ্ছে ডিপেন্ড কার উপর নির্ভরশীল। যেমন আমি যদি বলি ইফ ইউ গিভ মি 100 টাকা, তুমি যদি আমাকে 100 টাকা দাও তাহলে কি হবে? দেখো আমি থাইমে গেছি, অর্থ কি স্বয়ংসম্পূর্ণ হচ্ছে না? কিন্তু বাক্যের তো কথা ছিল সাবজেক্ট আর ভার্ব বলে অর্থ স্বয়ংসম্পূর্ণ হইতে হবে, কিন্তু এখানে তো হচ্ছে না। তাহলে যেহেতু হচ্ছে না তার মানে ঝামেলা আছে। তাহলে ঝামেলাটা কোথায়? আসলে ঝামেলাটা হচ্ছে যে ভাইয়া এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আরেকটার উপরে, ডিপেন্ড করতেছে আরেকটার উপরে। তাহলে এইখানে আমরা বলবো যার উপর ডিপেন্ড করবে না, মানে যে কারোর উপর ডিপেন্ড করবে না তাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আবার অনেক সময় আমি বলে থাকি তাকে মেইন ক্লজ। তার মানে একে তিনটা নামে ডাকি, আর একে ডাকি দুইটা নামে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট। এতগুলি লিখতেছি না, তুমি একটা দিয়ে মনে রাখলে হবে, ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে ক্লজ কয় রকমের? দুই রকমের। বলো ক্লজ কয় রকমের? দুই রকমের। একটা নির্ভরশীল কারো উপরে, আর একটা হচ্ছে কি একদম স্বাধীন। এখন তোমাকে যদি আমি এক্সাম্পল দিই, একটু আগে যেটা বললাম, দেখো ইফ ইউ গিভ মি 100 টাকা, বলো 100 টাকা, হ্যাঁ 100 টাকা। এই বাক্যটা আমি খুব পছন্দ করি, কারণ ছোটবেলায় সবার একটা অন্যতম চাহিদা, আমাদের মতো ছেলেদের দোকানে যাইতে বললেই আমাকে 20 টাকা দিলে আমি বাজার করে দিব, ব্যাপারটা হচ্ছে এরকম থাকে। ঠিক আছে, ইফ ইউ গিভ মি 100 টাকা আই উইল গো টু স্কুল, বলে আই উইল গো টু স্কুল। তার মানে আমার স্কুলে যাইতে মন চাচ্ছে না, আমি কন্ডিশন দিচ্ছি আমাকে যদি তুমি 100 টাকা দাও তাহলে আমি কোথায় যাব? বলো স্কুলে যাব। আচ্ছা, এখন এখানে তোমাকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এইরকম, যে দেখো এখানে যেটা দেখো, এখানে আমরা যদি বলি ভাইয়া এই যে এখানে তুমি যদি দেখো দেখবা যে দেখো এখানে আমরা যেটা বললাম, দেখো এই যে জায়গাটা এটা একটা জায়গা, আবার হচ্ছে আমি যদি বলি এই যে জায়গাটা এটা একটা জায়গা, এটা একটা কি বলো জায়গা। ঠিক আছে, আচ্ছা এখন মাঝখানে কিন্তু একটা কমা ছিল, বলো মাঝখানে একটা কি ছিল? কমা ছিল। ওকে, আচ্ছা এখন এই যে জায়গাটা এটা কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারতেছে না। আচ্ছা এটাকে তুমি ঢেকে ফেলো, ঢেকে তুমি ওইটাকে দেখো, তাহলে কি হবে? বলো আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এটা কি অর্থ প্রকাশের জন্য এইটার উপর নির্ভর করতেছে না? তার মানে নির্ভর করতেছে না, যেহেতু এটাকে আমরা বলতেছি প্রিন্সিপাল ক্লজ। বলো কি বলতেছি?
প্রিন্সিপাল ক্লজ। ওকে, এখন তুমি বলতে পারো যে এটা প্রিন্সিপাল ক্লজ, আর এটাকে তুমি কি বলতে পারো বলো? ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ একটু আগে তোমাকে আমি বুঝাইছি যে এটা নিজে নিজে কি অর্থ প্রকাশ কি করতে পারতেছে না। বলো, নিজে নিজে অর্থ প্রকাশ করতে কি পারতেছে না। তো এই হচ্ছে কথা। তার মানে এখানে যে হচ্ছে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে তাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। যেমন ধরো বললাম আই ওয়াজ হ্যাপি, আমি সুখী। এখন তুমি বলতে পারো এটা একটা সেন্টেন্স, ওকে ফাইন। আবার তুমি বলতে পারো এটা একটা প্রিন্সিপাল ক্লজ। ক্লজের মধ্যে ব্যাখ্যা বললে বলতে পারবে এটা একটি প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার কথা? এই জায়গাটা তোমার বোঝার দরকার ছিল। তো ব্যাপারটা দেখো, তাহলে আমরা বললাম একটা হচ্ছে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট, আর হচ্ছে কি ডিপেন্ডেন্ট। এখন তুমি কেমনে বুঝবা কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট? এটা বোঝার জন্য সবচেয়ে সহজ থিওরি, বলো সবচেয়ে সহজ থিওরি আমি তোমাদের সাথে শেয়ার করবো। সেটা কি জানো? সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশনের পর, বলো সাবঅর্ডিনেট কনজাংশন এরপর যে বাক্য থাকবে তাকে কি বলা হয় বলো? ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। বলো ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। ঠিক আছে? ক্লজ বলা হয়। ঠিক আছে? তাহলে কি বলছি বলো? তাহলে বললাম যে সাবঅর্ডিনেট কনজাংশনের পর যে বাক্য থাকবে তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। এর থেকে সহজ আর কোনো বুদ্ধি নেই তোমাকে বোঝানোর জন্য। দেখো, এখন তোমাকে মনে রাখতে হবে সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলি তোমাকে শেখানো হয়েছে। দেখো, তোমাকে শেখানো হয়েছে সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলি। এগুলির পরে যে থাকবে তাকে বলা হয় কি বলো? ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে দেখো তো ইফ ছিল। এখন তুমি লক্ষ্য করো তো, আমি তোমাদেরকে শেখাইছি কিনা মাত্রই যে ইফের পর, বলো ইফের পর যে ছিল সে কি ছিল বলো তো? এই যে দেখো, ইফের পর যে ছিল তাকে আমরা কি বলছিলাম? ডিপেন্ডেন্ট বলছি কিনা? বলছি। আর নর্মালি যে ছিল তাকে আমরা কি বলছি বলো? ইন্ডিপেন্ডেন্ট বলছি। এই যে দেখো, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ, আর এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ। এখন যদি তোমাকে আমি বলি দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, বলো তো কোনটা ডিপেন্ডেন্ট? দো এর পরে যেটা সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আর নর্মালি হি ইজ অনেস্ট যেটা সেটা হচ্ছে কি বলো? ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? আই থিঙ্ক সো তুমি বুঝতে পারছো। ঠিক আছে? তো এখানে আমরা দেখলাম যে ভাইয়া যে আসলে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, এবং কিভাবে হবে। ওকে, আচ্ছা, এখন এখানে আসো, এগুলি বোঝানোর উদ্দেশ্য কি ছিল বলো? এখানে বোঝানোর উদ্দেশ্য কি ছিল? এখানে আমরা ফাইনাইট ভার্ব শিখছি, ক্লজ শিখলাম, তাহলে এখানে আমরা এগুলি শিখলাম। এগুলি বোঝানোর উদ্দেশ্য ছিল টাইপস অফ সেন্টেন্সের একটা কথা আমরা বলছিলাম একটু পরে আসতে হবে, এইটাকে আসার আগে আমরা এইগুলিকে একটু জেনে নিব। তো এগুলি একটু আমরা জানলাম, তারপর হচ্ছে এখন আমরা আসবো কি বলো? এখন আমরা শিখবো টাইপস অফ সেন্টেন্সের একটা প্রকারভেদ, যাকে বলা হয় গঠন বেদে। বলো কি বেদে? গঠন বেদে। আচ্ছা, এখন যদি আমি বলি গঠন বেদে, বলো গঠন বেদে আমি বলছি বাক্য কয় প্রকার বলো? 4 প্রকার। এই টুইস্টটা কিন্তু এখনো আমি ভাঙি নাই, তাই না? আচ্ছা, এখন এর মধ্যে আমি বলছি যে এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। বলো কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এটা বোঝা সবচেয়ে সহজ। হ্যাঁ, 2 নম্বরে আমি যেটা শিখবো সেটাকে আমি কি বলবো বলো? আমি শিখবো কমপ্লেক্স সেন্টেন্স। বলো কি শিখবো? কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আচ্ছা, তারপরে যেটা শিখবো সেটা হচ্ছে এইরকম 3 নাম্বার, সেটাকে আমি বলবো কম্পাউন্ড সেন্টেন্স। বলো কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তারপরে যেটা শিখবো সেটা বলবো যে বলো 4 নাম্বার, তুমি চাইলে বলতে পারো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এইটা আমি জানি ম্যাক্সিমাম শিক্ষার্থী জানে না, অথবা তুমি বলতে পারো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। যেইটা বলবা সেটাই রাইট। একটা হচ্ছে ট্রেডিশনাল গ্রামার আর একটা হচ্ছে মডার্ন গ্রামার। যেইটা বলবা সেটাই রাইট। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রেখো। ঠিক আছে? তুমি যদি বলো কমপ্লেক্স কম্পাউন্ড সেটাও রাইট, তুমি যদি বলো কম্পাউন্ড কমপ্লেক্স সেটাও রাইট। ওকে, আচ্ছা, এখন দেখো 4টা বাক্য। বলো কয়টা বাক্য? 4টা বাক্য। এখন আমি যে একটু আগে বলছিলাম আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। আই এম হ্যাপি, আমি সুখী আছি। আই এম এ টিচার,
এই যে বাক্য নরমালি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব যদি থাকে তখন তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। বলে একটা ক্লজ থাকবে তাহলে তাকে কি বলবে? সিম্পল সেন্টেন্স। তাহলে একটা ক্লজ বলো কয়টা ক্লজ? একটা ক্লজ, ঠিক আছে, একটা ক্লজ থাকবে। হ্যাঁ, তাহলে ক্লজ হইতে গেলে কি লাগে বলছিলাম? সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব। এখানে কোনো কনজাংশন থাকবে না, একটা ক্লজ থাকবে, একটা ক্লজ থাকবে, তাহলে তাকে বলে সিম্পল সেন্টেন্স। বলে কি বলে? সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে আমি আর কথা বলতেছি না, তার মানে যে কোনো বাক্য, নর্মাল একটা বাক্য, নর্মাল স্টেটমেন্ট, যে কোনো কিছুকে আমরা সিম্পল সেন্টেন্স কি বলতে পারি, ঠিক আছে, একদম সাধারণ যে বাক্যটা। তাহলে আমরা কথা বলবো কাকে নিয়ে? কমপ্লেক্সকে নিয়ে। আমরা কথা বলবো কাকে নিয়ে? কম্পাউন্ডকে নিয়ে। আমরা কথা বলবো কাকে নিয়ে? কমপ্লেক্স কম্পাউন্ডকে নিয়ে আমরা পরের পেজে আমরা কথা বলবো। তাহলে আমরা শুরুতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কমপ্লেক্স। বলো কি? কমপ্লেক্স। ওকে, তারপরে যেটা নিয়ে কথা বলবো তার নাম কি? বলো, তার নাম হচ্ছে কম্পাউন্ড। বলো তার নাম কি? কম্পাউন্ড। ওকে, আচ্ছা, এখন আমি কম্পাউন্ডকে নিয়ে কথা বলবো। বলো কাকে নিয়ে কথা বলবো? কম্পাউন্ড। তারপর আমি কাকে নিয়ে কথা বলবো? বলো, আমি কথা বলবো কমপ্লেক্স কম্পাউন্ডকে নিয়ে। বলো কাকে নিয়ে? কমপ্লেক্স কম্পাউন্ডকে নিয়ে। ওকে, কমপ্লেক্স কম্পাউন্ড। এগুলি কেমনে হয় সেগুলি আমরা বুঝবো। হ্যাঁ, কম্পাউন্ড। ওকে, আচ্ছা, এখন দেখো, তাহলে এখানে আমরা যদি বলি, আমরা কিন্তু পাইলাম, এখানে আমরা সবাইকে পাইলাম। হ্যাঁ, একটা পাইলাম কি? কমপ্লেক্স, একটা পাইলাম কি? বলো কম্পাউন্ড। হ্যাঁ, তারপরে এখানে আমরা কি পেলাম? বলো কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে, আমরা সবাইকে পেয়ে গেলাম। এখন কমপ্লেক্স হতে গেলে কি লাগবে? কমপ্লেক্স হতে গেলে লাগবে একটা প্রিন্সিপাল ক্লজ। দেখো, একটা প্রিন্সিপাল ক্লজ। এখন কিন্তু তুমি বুঝে যাবা প্রিন্সিপাল ক্লজ মানে কি। তোমাকে অলরেডি শেখানো হয়েছে প্রিন্সিপাল ক্লজ মানে কি, যে অন্যের উপর ডিপেন্ড করে না। বলো, যে অন্যের উপর ডিপেন্ড করে না। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে আমরা বলতে পারি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এর সাথে আমরা বলতে পারি যে ন্যূনতম একটা বা তার অধিক, বলো তার অধিক সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। বলো ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তাহলে কি বলছি বলো? কমপ্লেক্স বাক্য হইতে গেলে আমাদের কি লাগবে? একটা প্রিন্সিপাল ক্লজ আর দুই বা তার অধিক ডিপেন্ডেন্ট ক্লজ। এটা না, একটা অথবা তার অধিক ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ন্যূনতম একটা। তাহলে প্রিন্সিপাল ক্লজ একটা থাকবে মাস্ট, আর ডিপেন্ডেন্ট ক্লজ একটা থাকবে মাস্ট। এর বেশি হইলেও আমার কোনো প্রবলেম নাই, কারণ তাকে আমরা বলবো কি? বলো কমপ্লেক্স সেন্টেন্স। বলো কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা বলবো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বলো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বলো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট বা তার অধিক। বলো দুইটা বা তার অধিক। হ্যাঁ, তাহলে ন্যূনতম কয়টা? ন্যূনতম হচ্ছে দুইটা বা তার অধিক আমরা বলবো তার অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝে নিও। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলবো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আচ্ছা, এখানে আমরা পাইলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা পাইলাম। এখন এখানে আমরা যে পাইলাম, তাহলে এটা কেমনে বুঝবো? এখানে আমরা কিন্তু বুঝবো এই ডিপেন্ডেন্ট ক্লজ একটা বা তার অধিক ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, ডিপেন্ডেন্ট ক্লজ হইতে গেলে কি লাগে বলো তো? বলছিলাম ডিপেন্ডেন্ট ক্লজ হইতে গেলে আমার একটা কনজাংশন যুক্ত হয়। কি কনজাংশন? তার সাথে যুক্ত থাকে সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে তুমি লিখে দাও, এখানে লিখো কি দ্বারা যুক্ত হবে? সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। বলো সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। বলো দ্বারা যুক্ত হবে। ওকে, আচ্ছা, এখানে তুমি লিখে দাও কি দ্বারা যুক্ত হবে। এখানে লিখে দাও কি দ্বারা যুক্ত হবে? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। বলো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। ঠিক আছে, কনজাংশন দ্বারা যুক্ত হবে। ঠিক আছে, দ্বারা যুক্ত হবে। এখন যদি আমি এরকম বলি, দেখো, আমি যদি এক্সাম্পল বলি, হ্যাঁ, এখানে যদি আমি এক্সাম্পল বলি, ধরো ডু অর ডাই। বলো কি বলতেছে এক্সাম্পল?
এক্সাম্পল বলতেছি ডু অর ডাই, বলো ডু অর ডাই, করো অথবা মর। দেখছো, দেখো কি দিয়ে যুক্ত হয়েছে, অর। তুমি বলতে পারো এটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ। এটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ। দেখো এই যে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট হিসেবে এখানে কি আছে, ইউ। সাবজেক্ট হিসেবে কি আছে, ইউ। তাহলে আমরা বলছিলাম একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব হইলে তাকে বলা হয় ক্লজ, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব বললে তাকে কি বলে, ক্লজ। এটাও তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট হওয়ার শর্ত কি, সাবঅর্ডিনেট কনজাংশন, এছাড়া তাকে ডিপেন্ডেন্ট বলা যাবে না। ঠিক আছে, এখন এখানে তুমি বলতে পারো, দেখো এখানে তুমি যদি বলো আনলেস, আনলেস, দেখো আনলেস ইউ ওয়ার্ক হার্ড, বলো আনলেস ইউ ওয়ার্ক হার্ড। তাহলে যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান নট, ইউ কান্ট গেট, অথবা ইউ ক্যান নট গেট জিপিএ 5। তার মানে তুমি কি পাবা না, জিপিএ 5 কি পাবা না। তাহলে যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তুমি জিপিএ 5 কি পাবা না। দেখছো, তাহলে এখানে দেখো তুমি কোনটাকে প্রিন্সিপাল ক্লজ বলবা আর কোনটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলবা, তুমি কিন্তু ইজিলি বলতে পারবা। তোমাকে শেখানো হয়েছে যে যদি এখানে এই যে দেখো সাবঅর্ডিনেট কনজাংশন, এটা কি সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে এটা সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে এরপরে যেটা হবে সেটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই অন্য যে ক্লজটা থাকবে সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। ক্লজ চিনবা কেমনে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এভাবে কি চেনা যায়। ঠিক আছে কথা। তাহলে কমপ্লেক্স বাক্য হইতে গেলে কি লাগবে বলো, একটা প্রিন্সিপাল, একটা বা তার অধিক ডিপেন্ডেন্ট, তার মানে একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা বা তার অধিক ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হতে গেলে কি লাগবে, তোমার সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে। তার মানে কনজাংশনগুলিকে তোমাকে ভালোভাবে মেমোরাইজ করতে হবে। এখন এখানে আসো, তাহলে আমরা বলছি এটা ঠিক আছে। তাহলে এখন ধরো এন্ড দিয়ে বলো, বাট দিয়ে বলো, যেমন ধরো হি ইজ পুয়ার বাট অনেস্ট, দেখো সে গরিব কিন্তু কি সে সৎ, এভাবে তুমি কি বলতে পারো। এরপর আসো, এরপর আমরা যেটা দেখবো সেটাকে আমরা দেখবো কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা আমরা অনেকক্ষণ ধরে শিখতে চাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের কাছে ম্যাক্সিমামের মানুষের কাছে কি নতুন। আচ্ছা, এটা আমি কেমনে মনে রাখবো, এটা বা কেনই দরকার, ঠিক আছে, বাক্যকে বড় করার জন্য দরকার। কেমনে মনে রাখবো, মনে রাখার ধরন হচ্ছে ভাইয়া, এখানে আমরা দেখছি একটা বা তার অধিক ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু এখানে এসে আমরা দেখবো একটা ডিপেন্ডেন্ট, বলো একটা ডিপেন্ডেন্ট। তাহলে এখানে আমরা কি দেখবো, একটা ডিপেন্ডেন্ট। তাহলে একটা ডিপেন্ডেন্টের সাথে ন্যূনতম দুইটা, তাহলে দুইটা বা তার বেশি, বলো দুইটা বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটা ডিপেন্ডেন্ট হইতে গেলে কি লাগবে, আমরা বলছিলাম সাবঅর্ডিনেট কনজাংশন। আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুইটা বা তার বেশি, তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলি কার সাথে যুক্ত থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলি যুক্ত থাকবে কোঅর্ডিনেট কনজাংশনের সাথে। বলো কার সাথে যুক্ত থাকবে, কোঅর্ডিনেট কনজাংশনের সাথে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় কি, বলো এটাকে বলা হয় আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এখন তুমি দেখো, আমি যে বাক্যটা বলবো এটা যদি তুমি মনে রাখো সারা জীবন তুমি মনে রাখতে পারবা। দেখো তোমার একদম সহজ, আমি কিন্তু বারবার বলি, আমি একদম এক্সাম্পলগুলি একদম বাস্তবতার নিরিখে নিয়ে আসার চেষ্টা করি। সেগুলি কি দেখো, এখন যদি আমি বলি, দেখো এখানে আমি যদি বলি এক্সাম্পল, আমি শুরুতে একটা বাক্য বলছিলাম, ইফ ইউ গিভ মি 100 টাকা, বলো ইফ ইউ গিভ মি 100 টাকা। আচ্ছা, এখন তোমরা বলো তো, ইফ ইউ গিভ মি 100 টাকা যে বললাম, এখন বলো তো এটাকে কি ক্লজ বলবো, সাবঅর্ডিনেট ক্লজ। কেমনে বুঝলা, কারণ ইফ কি একটা কনজাংশন আর এই টোটালটা কি একটা ক্লজ আমরা কি বলতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ক্লজটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, যদি তুমি আমাকে 100 টাকা দাও, তাহলে আমি বললাম I will buy a gift, I will buy a gift, হ্যাঁ, for my friend, বলো for my friend। ওকে, তাহলে কি বলছি বলো, I will gift for my friend। আমি কি করব, তুমি যদি 100 টাকা দাও, আমি একটা গিফট কিনবো আমার বন্ধুর জন্য, আমি একটা গিফট কিনবো। তাহলে I will buy a gift, এই যে দেখো ফাইনাইট ভার্ব আছে, এই যে দেখো সাবজেক্ট আছে, তাহলে এটা কি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। অ্যান্ড বললাম, অ্যান্ড
অ্যান্ড বলে বললাম যে অ্যান্ড গো টু স্কুল, বলো কি বললাম, অ্যান্ড গো টু স্কুল। এবং এখানে চাইলে আমি দিতে পারতাম আই গো টু স্কুল, ওইটা না দিলেও বোঝা যাচ্ছে যে কে যাবে আসলে। তাহলে দেখো এই যে অ্যান্ড কি কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত করে আবার এখানে কি আছে ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট হিসেবে কি আছে আই আছে। তাহলে এখানে আমি চাইলে বলতে পারতাম আই, বলো চাইলে কি বলতে পারতাম, আই কি বলতে পারতাম। তার মানে আই না বললেও চলতেছে, জন্য বলি নেই। তাহলে দেখো ইফ ইউ গিভ মি 100 টাকা, যদি তুমি আমাকে 100 টাকা দাও, আই উইল বাই আ গিফট ফর মাই ফ্রেন্ড, আমি একটা গিফট কিনবো আমার বন্ধুর জন্য, অ্যান্ড আই গো টু স্কুল অথবা গো টু স্কুল, এবং আমি স্কুলে যাব, স্কুলে যাই, ঠিক আছে। অথবা আমি বলতে পারতাম আই উইল গো টু স্কুল, ঠিক আছে, এবং আমি স্কুলে যাব। আই উইলও কি এখানে কি বলতে পারতাম। কথা কি বুঝছো, ব্যাপারটা বুঝছো? তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কমপ্লেক্স কম্পাউন্ড শিখব তখন কি মনে রাখবো, কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে একটা বাক্য আছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আর দুইটা ন্যূনতম হবে ইন্ডিপেন্ডেন্ট বা তার বেশিও কি হইতে পারে। তাহলে এই তিনটার মধ্যে পার্থক্য যদি বলি, এখানে হচ্ছে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট, দুইটা ডিপেন্ডেন্ট না, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট, আবার ডিপেন্ডেন্ট এর বেশিও হইতে পারে। এখানে যেটা শিখছি সেটা শিখছি দুইটা ন্যূনতম ডিপেন্ডেন্ট বা তার বেশিও হইতে পারে, যুক্ত থাকবে কোঅর্ডিনেট কনজাংশন। এখানে যেটা শিখছি একটা ডিপেন্ডেন্ট দুইটা ইন্ডিপেন্ডেন্ট বা তার বেশি আমার ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে। তার মানে এখানে কমপ্লেক্স কম্পাউন্ড হইতে গেলে ন্যূনতম 3টা বাক্য লাগতেছে, এখানে ন্যূনতম 2টা বাক্য লাগতেছে, এখানে ন্যূনতম 2টা বাক্য কি আমার লাগতেছে। বুঝছো কিনা বলো, ঠিক আছে। এইভাবে একদম পয়েন্ট পয়েন্ট করে ক্লিয়ার হয়ে আমাকে কনসেপ্টগুলিকে বুঝতে হবে, ঠিক আছে। তো জিনিসগুলি আসলে আমরা যত ক্লিয়ার বোঝার চেষ্টা করব, একবার পড়ব আমার সারা জীবন যেন কাজে লাগে, এইভাবে কি আমার যাত্রাটা হইতে হবে। যদি এইভাবে যাত্রাটা হয় তাহলে আমাদের পড়ার যে জার্নিটা সেটা সহজ হবে, কঠিন হবে না। বই কি কথা বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের টাইপস অফ সেন্টেন্সের ক্লাস। বলো কিসের ক্লাস? টাইপস অফ সেন্টেন্সের ক্লাস, ঠিক আছে। এরপর আমরা নতুন টপিকসে চলে যাব, ঠিক আছে, নতুন টপিকসে চলে যাব, হ্যাঁ।